বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন আজকে। সবাই যেহেতু আমার সঙ্গে বেশ অনেকটা দূরেই রয়েছেন, আমার অভ্রকে একই প্রশ্ন যে অভ্রকে প্রত্যাশা বাংলার মহারাজ নিঃসন্দেহে আমাদের গর্বের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি বাঙালির সেন্টিমেন্ট, দেশের সেন্টিমেন্ট, কিন্তু তাকে আমরা এর আগে ইন্ডাস্ট্রি ঘোষণা করতে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে, আজকে আবার দেখতে পাচ্ছি এবং আগামীকাল তাকে সস্ত্রীক দেখতে পাবো। রুনা গাঙ্গুলির সঙ্গে তার ছবি আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম। অভ্র, আপনার কি এক্সপেকটেশন? আরও একটা ইন্ডাস্ট্রি অ্যানাউন্স করতে চলেছেন সৌরভ, নাকি গর্বে তাই কি হলো তার আপডেট দেবেন? দেখুন, ছোটবেলায় বেনিমাধবশীলের ফুল পঞ্জিকা খুব ফেমাস ছিল আমাদের কাছে, আমরা সবাই এই নামটা জানি। পঞ্জিকা, বেনিমাধবশীলের ফুল পঞ্জিকা। এখন বাজারে নতুন এসছে কালীঘাটের এপ্রিল ফুল পঞ্জিকা। এবার কালীঘাটের এপ্রিল ফুল পঞ্জিকা কারা ফলো করে বলুন তো? ওই যারা কলকাতাবাসী হয়ে বিদেশে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এবং আশীর্বাদে বলে দেয় যে 4-5 মাসের মধ্যে আমরা একটা ইন্ডাস্ট্রি তৈরি করব, খুলে দেব। সেই ইন্ডাস্ট্রি 4-5 মাস, কত মাস যে হয়ে গেল সে হিসেব এখনো নেই। তো এই ধরনের যখন শিল্প নিয়ে কোনো বিনিয়োগ নিয়ে কোনো রকমের কথা বলা হয় না বিদেশের মাটিতে বা এই স্বদেশের মাটিতে, এইখানে দাঁড়িয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে যে পঞ্জিকাটা ফলো করা হয় সেটা হচ্ছে কালীঘাটের এপ্রিল ফুল পঞ্জিকা, মানুষকে এপ্রিল ফুল বানানোর জন্য। আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে খুব অ্যামিউজিং লাগছে আমার, যে নীলাদ্রি বাবু বললেন যে অনেক স্ক্যাম হয়েছে, এই হয়েছে। কেউ কিন্তু বলেনি, আগে কেউ অভিযোগ করেনি স্ক্যামের কথা, উনি নিজে থেকেই বললেন। তো খুব ভালো কথা, ওনার মনে হয় খুব মন ছুঁয়ে গেছে এই বিষয়টা যে একটা বড় স্ক্যাম, সারদা স্ক্যামের পোস্টার বয় কুণাল ঘোষ, তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক নিয়ে আনতে গেছেন। তো এটা দেখেও বোধহয় মানুষের মনে খুব ইমপ্রেসড হবে বিদেশিরা। আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি দেশীয় শিল্পের কথা দেখেন, বিগত 5 বছরে 2257টি, আচ্ছা বাবা ঠিক আছে দাদা শুনুন, আমার কথাটা শুনুন, এত হাইপার হয়ে লাভ নেই। 2257টি ইন্ডাস্ট্রি এইখান থেকে পশ্চিমবাংলার বুক থেকে চলে গেছে অন্যান্য রাজ্যে। কেন গেছে বলুন তো? কারণ এখানে শিল্প বান্ধব বা ব্যবসা বান্ধব পরিস্থিতি নেই। আমার বক্তব্য হচ্ছে যখন আমাদের দেশেরই ব্যবসায়ীরা এখান থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে, তখন এটা কি এক্সপেক্ট করা যায় যে বিদেশি বিনিয়োগকারীরা আসবে? এবং সন্ময়বাবুকে ধন্যবাদ দেব, উনি একদম 1, 2, 3, 4 করে পয়েন্ট আউট করে বলেছেন যে যতবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেছেন এবং শিল্প আনার প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকবারই ফটো অপ ছাড়া আর কিছুই হয়নি। তাই আমি সন্ময়বাবুর কথাগুলো আর রিপিট করছি না, আমার বক্তব্য সেম। আমার এক্সপেকটেশন কি অভ্র? আপনি এক্সপেকটেশন কি? ডোনা গাঙ্গুলি রয়েছেন লন্ডনে, সৌরভ গাঙ্গুলি থাকছেন লন্ডনে, আগামীকাল একসঙ্গে দেখতে পাওয়া যাবে। ডোনাকে ইতিমধ্যে দেখতে পাওয়া গেছে। আপনার প্রত্যাশা কি বাংলার মানুষ হিসেবে? আপনার প্রত্যাশা কি? বিশাল বড় প্রত্যাশা। আমার প্রত্যাশা হচ্ছে এটা বিশাল বড় অশ্ব টিম, এর বাইরে আর কিছু হবে না। কারণ কি বলুন তো, আপনি যদি অ্যান্টিসিডেন্ট গুলো দেখে নেন, এর আগেও যতবার এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী দ্বারা এবং অন্যান্য লোকজন দ্বারা, কোনো প্রতিশ্রুতি কিন্তু পরিপূর্ণ হয়নি। তাই ধরে নেওয়া যায় আগের গুলো যেহেতু পরিপূর্ণ হয়নি, এবার যদি আবার ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয় সেগুলো পরিপূর্ণ হবে না। কারণ এই সরকারের তথা কোটানকোট শিল্পপতিদের যদি ইচ্ছা থাকতো প্রতিশ্রুতি পূরণ করার, তাহলে আগে তারা যেই প্রমিস গুলো করেছেন সেগুলো বাস্তবায়ন হতো। বাট সেগুলো বাস্তবায়ন একটাও হয়নি, বরং বারবার করে মানুষকে বোকা বানানোর জন্য বারবার করে রাজস্বের টাকা খরচা করে, আমি আবার বলছি, রাজস্বের টাকা খরচা করে বিদেশে গিয়ে এই ফটো অপ গুলো করা হয়। আলটিমেটলি বাংলার মানুষ কিন্তু পায় লবডঙ্কা, কিচ্ছু পায় না। এখানে আপনি যদি পার ক্যাপিটা ইনকাম দেখে নেন, পুরো দেশের মধ্যে পার ক্যাপিটা ইনকাম নামতে নামতে 21 নম্বরে নেমে গেছে পশ্চিমবাংলার। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে? আপনি একটু ইতিহাসের পাতা ঘেটে নিন, কয়েক দশক পিছিয়ে যান, পার ক্যাপিটা ইনকামে আমরা 1 নম্বরে ছিলাম। এর জন্য দায়ী কে? বিগত বাম সরকার যতটা দায়ী, ঠিক ততটাই দায়ী এই অকর্মণ্য তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের সরকার। এভাবেই চলছে। আর একটা জিনিস জেনে রাখুন, টাটাকে এখান থেকে তাড়িয়ে যেই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার দিয়ে দিয়েছেন, যতদিন তৃণমূলের সরকার আমাদের রাজ্যে থাকবে কোনো বড় শিল্প এখানে আসবে না না না। কারণ শিল্পপতিদের কাছে একটা পরিষ্কার বার্তা চলে গেছে যে এই সরকার মুখে যাই বলুক না কেন, এরা শিল্প বান্ধব নয়। কিন্তু আপনারা সেটা যাই বলুক না কেন, আপনারা যাই বলুন না কেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন কোনো বড় শিল্প আসবে না। বড় শিল্প না এলেও বড় শিল্পপতিকে তো দেখতে পাচ্ছি, অব্র শিল্পপতিকে তো দেখতে পাচ্ছি, সৌরভ গাঙ্গুলিকে তো দেখতে পেয়েছি, আমরা প্রতিশ্রুতিও দিয়েছে, বাস্তবায়ন শিল্পপতিকে তো দেখতে পেয়েছি। আপনারা এগুলোকে অ্যাপ্রিশিয়েট করেন না কেন?
সৌরভ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় শিল্পপতি হয়ে গেলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেলেন, আপনারা এগুলোকে অ্যাপ্রিশিয়েট করেন না? আমার দৃঢ় বিশ্বাস যে ডোনা গাঙ্গুলি এরপরে শিল্পপতি হয়ে যাবেন। আমার মনে হচ্ছে ডোনা গাঙ্গুলি সঙ্গে রয়েছে, উনি হয়তো নতুন কিছু ইন্ট্রোডিউস করে দেবেন। আপনারা এগুলোকে অ্যাপ্রিশিয়েট করেন না বিরোধী রাজনৈতিক দল হিসেবে? আমি অ্যাপ্রিশিয়েট করি। আপনারা যেমনি এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছেন যে ডোনা গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি গেছে, আপনারা এরকম এক্সক্লুসিভ 5টা ছবি দেখান তো যে বিগত 10 বছরে কটা কারখানা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, একটা এক্সক্লুসিভ ছবি দেখাতে পারবেন না। তাহলে এটাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে পুরোটা ভাওতা। আমি দেবাশিসদার কাছে আসবো, দেবাশিসদার কাছে আসবো। হ্যাঁ নীলাদি বাবু, আপনার উত্তর নেব। দেবাশিসদার কাছে আসছি, আমি আপনার কাছে আবারও ফিরবো, সবার কাছে ফিরবো। দেবাশিসদা, কি প্রত্যাশা করছেন দেবাশিসদা আপনি? না, আমারও প্রত্যাশা সেরকম এই মুহূর্তে কিছু নেই, তবে আমি একটু কথা বলবো, সন্ময়দাকে একটুখানি আমি কাটবো, সেটা নীলাদ্রিদাকে আমি সাপোর্ট করবো, নীলাদ্রি বাবুকে। উনি যে তথ্যটা দিলেন, আমার মনে হয় এখানে ওই যে 100 দিনের কাজকে এমপ্লয়মেন্ট হিসেবে ধরা হয়েছে, আর একটা জিনিসকে ধরা হয়েছে হয়তো এমপ্লয়মেন্ট হিসেবে, সেটা হচ্ছে যে এই যে ধরুন বিভিন্ন গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো হয় এবং তৃণমূলের যে নেতারা টাকাটা উদ্ধার করেন এবং পান, এবং সেই টাকাগুলো যে যাচ্ছে, এগুলোকে এমপ্লয়মেন্ট হিসেবে ধরা হয়েছে। মানে না হলে তো ওনার এই তথ্যটা কোনোভাবে জাস্টিফাই হয় না। মানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ইকোনমির এই হাল, মানুষের কাছে চাকরি বাকরি নেই, ওনারা একটা নতুন তথ্য আবিষ্কার করছেন যে আনএমপ্লয়মেন্টের সংখ্যা কমে গেছে। মানে আমি বলছি এই একটা মতো যুক্তি হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ক্রিকেটার সৌরভকে আমরা হয়তো সবাই সম্মান করতাম, কিন্তু সৌরভ গাঙ্গুলি প্রচুর পয়সাও করেছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সান্নিধ্যে এসে উনি যদি ভেবে থাকেন যে এভাবে আবার একটুখানি আমরা বিচ্ছিন্ন হয়ে গেলেন দেবাশিসদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। নীলাদ্রিদা কিছু বলতে চাইছিলেন, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য শোনাবো যে লন্ডন টু কলকাতা ফ্লাইট নিয়ে। এর আগেও এই নিয়ে একাধিকবার আলোচনা চলেছে। আমি বললাম আপনারা নিঃসন্দেহে শুনেছেন, সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে যে লন্ডন টু কলকাতার ফ্লাইট নেই, কারণ ফ্লাইটের কোনো প্রয়োজনীয়তা পড়েও নি। এইবার প্রয়োজনীয়তা পড়বে কি? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবেদন করছেন লন্ডন টু কলকাতা ফ্লাইটের জন্য? দেখুন, শোনাবো সেই আবেদন। First, my humble suggestion would be to my UK Airlines friends. Can you give us one flight? Direct flight. We love to come to UK, but my problem is, what is our problem? Even it is your problem also. 18 hours it takes to come to London. Though if there is a direct flight, it is only 8 hours. If we get direct flight for London, there will be more and more communication and connection and integration also. From every sections of life will be adjusted. মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলছেন যে প্রথম তার অনুরোধ হচ্ছে যে ডাইরেক্ট ফ্লাইট কলকাতা টু লন্ডন, ডাইরেক্ট ফ্লাইট। আমি জানি না কলকাতা টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট করলে সেই ফ্লাইটে কজন যাবেন, কতবার সেই বিমানের ওড়া নামা হবে, এই কলকাতা টু লন্ডনে কাদের প্রয়োজনীয়তা পড়বে, তারা কারা, কোন শ্রেণী যাদের প্রায় নিয়মিতই এই ফ্লাইটের প্রয়োজনীয়তা পড়বে, তার জন্য সত্যি এরকম একটা বিমান চালু করার যে আবেদন রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই আবেদনটা কি গ্রহণযোগ্যতা পাবে বা এই আবেদন কি রাখা সম্ভব হবে? আমি জানি না, এটার উত্তর নেব আমি। তবে তার আগে দেবাশিসদা কিছু বলছিলেন, দেবাশিসদার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। দেবাশিসদা যদি আবারও আমাদের সঙ্গে থাকেন, দেবাশিসদা প্লিজ। আমার বক্তব্য হচ্ছে উনি যে আবেদনটা করছেন, আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি যে ব্রিটিশ এয়ারওয়েজ মানে এখান থেকে যে ফ্লাইট তুলে নিয়েছিল তার একটা বিশাল বড় কারণ ছিল, সেটা হচ্ছে যে বিজনেস, মানে আমাদের তো ফ্লাইটে অনেক রকমের ক্লাস হয়, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসের একটা মানুষ হতো না, মানে এটা একটা প্রথম কথা ছিল। এছাড়াও উনি যদি এটা যদি যেভাবে বলছেন আবেদন করছেন, মানে এই আর্তিটা না জানিয়ে উনি যদি এখানকার যদি সত্যি উনি শিল্প চাইতেন, আপনি জানেন কিনা জানি না স্বর্ণালী, আমাদের এখানে প্রচুর ফ্রোজেন প্রোডাক্ট হয় এবং এগুলো ইন্ডিয়ার মধ্যে, মানে আমাদের প্রচুর মাছ হয়, প্রচুর মাংস হয়, প্রচুর ফ্রোজেন প্রোডাক্ট হয়, হরিণঘাটা থেকে শুরু করে সবাই করে। এইগুলোকে যদি সাপ্লাই ব্যবস্থাটা উনি করতে পারতেন এবং সেটা যদি বিমানে যেত, তাহলে কিন্তু একটা বিজনেস জায়গাও তৈরি হতো, প্লাস আমাদের ইকোনমি ডেভেলপ হতো, প্লাস একটা ডাইরেক্ট ফ্লাইটও পাওয়া যেত। মানে এই ধরনের আলোচনায় না গিয়ে উনি সেখানে ভিক্ষার পাত্র করছেন। কোনো বিজনেসম্যান
বা কোনো পুঁজিপতি কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে তার আরওআইটা বুঝবে। সে কোনো আবেদন করলে বা দয়া করে সে কিছু করবে না, এটা প্রথম বুঝতে হবে। মানে ওনারা সৌরভ গাঙ্গুলি নয় যে সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম ওখানে হেসে গিয়ে বললাম আমি কালকে গিয়ে শালবনীতে ফ্যাক্টরি বানিয়ে দিই। মানে ওনারা ব্যবসা করতে বসেছেন, ব্রিটিশ এয়ারওয়েজ এতদিন ধরে ব্যবসা করেছেন, ওনাদের আরওআইটা বোঝাতে হবে। এটা মুখ্যমন্ত্রীকে প্রথম বুঝতে হবে। বিজনেসের প্রাথমিক শর্ত রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটা মানুষ সে ইনভেস্ট করলে রিটার্নটা কি পাবে। উনি যদি আজকে পশ্চিমবঙ্গকে সেই জায়গাটা তৈরি করতে পারতেন তাহলে কিন্তু এমনি ব্রিটিশ এয়ারওয়েজ এখানে ফ্লাইট দিয়ে দিত বা আমেরিকানও ডাইরেক্ট ফ্লাইট হতো। সময় শেষের দিকে নীলাদ্রি কথা বলতে চাইছিলেন, তবে তার আগে আমি জানিয়ে রাখি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।